7-8 জন প্রোডিউসার নিয়ে গিয়েছে, 15-16 জন মেয়ে নিয়ে গিয়েছে। তো আপনারা জনগণ আপনারাই বুঝতে পারেন তারা আসলে সিনেমার নামে কি করেছে। আর সেখানে ফিল্ম করার মতো, শুটিং এর মতো কোনো পরিবেশই ছিল না। আমি চাই আমার মৃত্যুর পরও আমার কাজটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে যেন প্রত্যেকটা দর্শকের মনে আমি চিরজীবন বেঁচে থাকি। দর্শক, স্বাগত জনতার জমিনে। সাথে আছি আমি সুমনা। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এই প্রজন্মের তরুণ অভিনেত্রী জান্নাতুল অনন্যা অপ্সরা। তিনি একজন উদ্যোক্তাও। আজকে আমরা তার কাজ নিয়ে, তার কর্মজীবন নিয়ে কিছু কথা শুনবো। ধন্যবাদ আপনাদেরকেও জনতার জমিনে আমাকে ইনভাইটেশন করার জন্য। জি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো সেদিন রাতে নাকি গাড়িতে সামহাও তাদেরকে রেখে ডিরেক্টর পালিয়েছে গ্যাস নেওয়ার কথা বলে। তো আমি জানি না বিষয়গুলো পরে আমি সবার ইন্টারভিউ সাক্ষাৎকারে যেগুলো শুনলাম। তারপরে আবার শিরিন আপুই সরি বলেছে, এটা তাদের পার্সোনাল ম্যাটার, এসব বিষয়ে আমি কথা বলতে চাই না। বাট আমি যে কারণে সিনেমাটা করিনি, ফার্স্ট লটের কাজ করে চলে এসেছি, আর সেটা হলো আমার পরিবেশ ভালো লাগেনি। আমার মনে হয়নি এটা কোনো সুস্থ মাপের একটা চলচ্চিত্র যেটা আমি আমার ফ্যামিলি মেম্বার নিয়ে সবাইকে নিয়ে দেখতে পারবো। এবং আমার মনে হয়েছে এখানে সামথিং ইজ গোয়িং দ্য রং। হ্যাঁ, বিকজ 30টা হিরোইন কখনো একটা ফিল্মে কাজ করতে পারে না। আর সেখানে ফিল্ম করার মতো, শুটিং এর মতো কোনো পরিবেশই ছিল না। এখানে সে 7-8 জন প্রোডিউসার নিয়ে গিয়েছে, 15-16 জন মেয়ে নিয়ে গিয়েছে। তো আপনারা জনগণ আপনারাই বুঝতে পারেন তারা আসলে সিনেমার নামে কি করেছে। এবং পরে সে এক এক লটে এক এক মেয়ে এইভাবে নিয়ে কিভাবে এই মুভি আবার সেন্সর করেছে, এটা সেই জানে আর এফডিসি জানে। সো আমি যে আজকে প্রসঙ্গটা তুললাম এই বিষয়ে আপনারা মুকেশ জাকারিয়া ভাইয়াকেও জিজ্ঞেস করতে পারেন, সেও আই থিঙ্ক সেমটাই বলবে। এবং আমি তাদের মুখ থেকে শোনা বাক্যই, কারণ আমি তো ঘটনা প্রেজেন্টেশনে প্রেজেন্ট ছিলাম না, আমি তো সন্ধ্যায় ব্যাক করি। তো এই কারণে ওই সিনেমাটা করা হয়নি। এবং এরপরে কিন্তু আমি তার বিরুদ্ধে স্টেপ নিতে পারতাম। মামুনুল ইসলাম যে এটার প্রযোজক, আমার কাছে কিন্তু আমার ফোন রেকর্ডিংও রয়েছে। সে আমাকে বলেছে যে আমি যে 3-4টা মেয়ে নিব, এর ভিতরে তোমার একটা গান নিব, কায়া সার্জুর সাথে গান করাবো। তো এই গান ছাড়া আমি সিনেমা রিলিজ দিব না। এবং এখানে আমাকে যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছে, সেই স্ক্রিপ্টে 3টা হিরোইন ছিল মুখ্য, যার ভিতরে শম্পা নামের একটা ক্যারেক্টার ছিল। শম্পাটাকে আমাকে দেওয়া হয়েছে, আর বাকি যে দুটো ক্যারেক্টার, একটা শিরিন আপু এবং আরেকটা। তো আমি যেহেতু নিউ ফেস, তো আমাকে কেন্দ্র করে ফিল্মটা তৈরি করা, গল্প মানে আমাকে এইভাবে স্বপ্ন দেখিয়ে সে ফিল্মে এঙ্গেজ করিয়েছে। দেন সে আমাকে যে রেকর্ডিং এ যে কথাগুলো আমি প্লে করে শোনাতে পারি এখন, বা আমি শোনাবো, আমি এটা রেকর্ডিং দিয়ে যাবো এখানে। সে আমাকে অনেক ধরনের স্বপ্ন দেখিয়েছে যে এই ফিল্মে তোমার যে ক্যারেক্টারটা, এটাকে আমি বেশি প্রাধান্য দিব, তোমার একটা গান দিব, তোমার গান ছাড়া আমি এই সিনেমা রিলিজই করবো না, তুমি ছাড়া এই সিনেমা রিলিজই করবো না। বাট সে তার যে কমিটমেন্ট গুলো, তার যে কল রেকর্ডিং গুলো সব রেখে দিয়েছে আমি। বাট আমি এক লটের কাজ করিনি, বাট সে কিন্তু অলরেডি কাজ একাধিক মেয়ে নিয়ে শুটিং করে সে অলরেডি সেন্সরও করে ফেলেছে। তো আমার এতটুকুই কোশ্চেন যে কিভাবে একটা মানে অসুস্থ ধারার সিনেমা এইভাবে বিভিন্ন ধরনের মানে এই সিনেমাটা নিয়ে কিন্তু অনেক নেগেটিভ, অনেকের নিজের মুখের কথা মানে সাক্ষীও রয়েছে। তো এইসব বিষয় যাচাই বাছাই না করে কিভাবে এফডিসি এই সিনেমাটার সেন্সর পত্র দেয়, এটাই আমার কোশ্চেন। আমার যার একটা ফার্স্ট সিনেমা রয়েছে, এটা হলো আমার বার্থডেতে আবুল হোসেন মজুমদার, বাবিসাসের যে সভাপতি আবুল হোসেন মজুমদার ভাই আমাকে সাইনিং করিয়েছে এক সমুদ্র ভালোবাসা সিনেমাটার নাম। তো শুরুর দিকে সিনেমাটার করার কথা ছিল রিশান ভাইয়ার সাথে। তো পরে তার ডিসিশন চেঞ্জ করে তার নিজের ছেলেকে সে সিনেমাটা নিয়েছে। তো এটার শুটিং আমরা খুব রিসেন্ট শুরু করব, যেহেতু আমি বাংলাদেশে ছিলাম না, আমি খুব লম্বা একটা গ্যাপ ছিলাম, আমি 11 মাস বাংলাদেশে ছিলাম না। আমি রমজানে বাংলাদেশে এসেছি। তো এই রমজানে এসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি 55টা প্লাস আমি সিঙ্গেল নাটক করেছি এই 3 মাসে। দেন আইটেম সং করলাম এবার ঈদে, যেটা ইন্তু রাতিশ ছিল আমার কোয়ার্টিস, 3 নাম্বার ছাড়া পোলা, আপনারা দেখেছেন ঈদের চান রাতে যেটা রিলিজ পেলো। দেন ঈদে আমার কুরবানি ঈদ যেটা গেল, সেখানে আমার 11টা সিঙ্গেল নাটক বেরিয়েছে। এবং লাস্ট যে রোজার ঈদ গেল, সেখানে আমার 27টা সিঙ্গেল নাটক বের হয়েছে। তো আপনার দোয়ায় আমি কাজ করতেছি, এবং যে সিনেমাটা আমার হাতে আছে সেটা কমপ্লিট করার প্রসেসিং এ রয়েছে। অভিনয় করে যাচ্ছেন, খুব ভালো করছেন, বললেন যে অনেকগুলি সুন্দর সুন্দর কাজে আপনি আছেন। তো এই অভিনয়ের মধ্যে নিজেকে কোন উচ্চতায় দেখতে চান? আছে না যে হ্যাঁ, আমি ওই মুভির মতো যদি একটা মুভি করতে পারতাম, বা ওই নাটকের মতো যদি একটা নাটক করতে পারতাম। কলকাতায় একটা মুভি রয়েছে চিরদিনই তুমি যে আমার চোখ। তো ওই সিনেমাটার যে গল্পটা, একটা কাজের মেয়ে থাকে, তার উপর অ্যাসিড নিক্ষেপ করা হয়। তো আমি ওই গল্পটা করতে চাই, ওই ক্যারেক্টারটা করতে চাই। একটা অ্যাসিড নিক্ষেপ করা মেয়ের যে কষ্ট, এটা আমি তুলে ধরতে চাই। এটা হলো আমার স্বপ্নের প্রজেক্ট, এটা হলো আমার স্বপ্ন। এবং আমার সবসময় পছন্দের নায়িকা এবং যাকে আমি সবসময় ফলো করি এখন পর্যন্ত, অস্ট্রেলিয়া আছে,
স্বপ্নরক্ষা, তার জীবনযাত্রা, তার কাজ, তার এমন কোনো সিনেমা নাই যে আমি দেখিনি। তো আমি তাকে মনে প্রাণে খুব পছন্দ করি এবং তাকেই মানে আমার অভিনয়ের আসার মূল উদ্দেশ্যই উনি, বা মূল স্বপ্ন তাকে দেখে স্টার্টিং। তো আমি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, সম্পূর্ণ এটা দর্শকের উপর ডিপেন্ডেড। তারা যদি আমাকে ভালোবাসে, এভাবে সাপোর্ট করে, আমার কাজ তারা আগামীতেও চায়, তাহলেই আমি থাকবো মিডিয়াতে। আর যদি দর্শক পছন্দ না করে, আমাকে এভাবে গ্রহণ না করে, সাপোর্ট না করে, কাজ করার তো প্রশ্নই ওঠে না। আমি চাই আমার মৃত্যুর পরও আমার কাজটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে যেন প্রত্যেকটা দর্শকের মনে আমি চিরজীবন বেঁচে থাকি। আমি আমার বাবা মার একমাত্রই মেয়ে, তো আমি কিন্তু অনেক সংগ্রাম করে আজ পর্যন্ত আমি আমার এই জায়গাটায় এসেছি। আমার বাবা মা সম্পূর্ণ সাপোর্ট দেয়নি। আমার বাবা তো একদমই বিপক্ষে, এখনো সে আমার বিপক্ষে। এই যে এত আমার নাটক সে চ্যানেলে দেখে বা নিউজ কভারেজ হয়, এখন আমার বাবা হ্যাপি না, সে এখনো সাপোর্ট না যে আমি মিডিয়াতে কাজ করি। এমন একটা দিন আমার লাইফে আসুক যেন আমার বাবা আমাকে নিয়ে গর্ব করে যে না, আমার মেয়ে একজন অভিনেত্রী। সে যে ঘৃণা করে আমার পেশাটা, এই পেশাটাই যেন একদিন তার গর্বের হয়। আমাদের সাথে ছিলেন জান্নাতুল অনন্যা অপ্সরা। তিনি এই তরুণ প্রজন্মের একজন গুণী অভিনেত্রী। আমরা নিশ্চয়ই তার ভালো কাজের সাপোর্ট দিব। আগামীতে তার সুন্দর সুন্দর কাজ দেখে তাকে অনুপ্রাণিত করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে।